হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে লীলা রয় ম্যামের যে ক্র্যাক ডাব্লিউবিপি মেন এই বইটা সলভ করাচ্ছিলাম। তো আজকের ক্লাসটা হচ্ছে 2 নম্বর ক্লাস। যারা যারা 1 নম্বর ক্লাসটা দেখোনি প্লেলিস্ট করে রাখবো, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, 1-1/5 এভাবে সিরিজ ফলো করছে। এখানে কিছুই নয়, দুটোকে আমরা দেখব। প্রথমে 5 থেকে এখানে কি করতে হয়, লসাগু না করে এখানে 5-একে 5 নিচের সাথে যেভাবে পূর্ণ ভাঙো, তো এখানে মাইনাস আছে, তো ওপরেরটা কী করব, মাইনাস করব। এখানে যোগ থাকলে এটার সাথে এটা গুণ করে ওপরেরটাকে যোগ করতাম। তো এখানে বিয়োগ যেহেতু আছে, তাহলে নিচের সাথে এটাকে গুণ করে ওপরটাকে বিয়োগ করতে হয়। তাহলে 5-একে 5 আর 1 মাইনাস করলে কত হবে, 4/5। তাহলে এটা করে কত পেলাম, 4/5। তারপর এখানে কিছু নেই, এই ব্র্যাকেটের মাঝে, দুই ব্র্যাকেটের মাঝে কিছু নেই, মানে কিছু না থাকলে সেটা আমাদের গুণ চিহ্ন থাকে। তারপরে কত আছে, তারপরে একই রকমভাবে 6-কে 6, 1 মাইনাস করলে কত হবে, 5/6। এটা আর আমরা লিখবো না, এভাবে ডট ডট করতে করতে শেষেরটাকে লিখবো। তাহলে এদিকে নিচে হবে 100, পরে 100-কে 100 গণিত 1 থেকে মাইনাস করলে কত হবে, 99 তলায় 100। ওপর আর নিচ কাটাকুটি করি, এই নিচ আর ওপর কাটাকুটি করব, মানে সিরিজ ফলো করছে কি, এই কোনাকুনি কাটাকুটি করছি। তাহলে এখানে 6, এইটা কাটা যাবে। তাহলে এর ডট দেওয়া আছে, মানে এর নিচে কিছু আছে, এর ওপরে কাটা যাবে। মানে এই সিরিজটা দেখার জন্য আমরা এই দুটো কাটাকুটি করব, মানে দুটো লিখব মান। তাহলে এই কোনা বরাবর কাটছে, তাহলে এই 99 আর এদিকের এই নিচেটা কাটছে, মানে নিচ আর ওপর কাটছে, নিচ আর ওপর। তাহলে এইদিকে ডট, আগে ডট আছে, মানে এর নিচেরটা আর এর ওপরেরটা কাটবে। তাহলে এদিকে কি পড়ে থাকছে, ওপরে 4 পড়ে থাকছে, তলায় কত পড়ে থাকছে, 100 পড়ে থাকছে। তাহলে ওপরে 4 তলায় 100 মানে হচ্ছে কত, 1/25। এটাই হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার, 1/25, অপশান ডি। কোশ্চেন 7, যদি tan a প্লাস cot a ইকুয়াল টু 2 হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে। তাহলে এখানে tan a প্লাস, এখানে a এর মানে কি, এখানে আমাদের মান পুট করতে হবে। যেমন tan a এর ভ্যালু যদি আমি 45 ডিগ্রি ধরি, তাহলে এখানে tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, প্লাস এদিকে যদি আমরা cot a এর ভ্যালু যদি আমরা 45 ডিগ্রি ধরি, তাহলে এই cot 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। আর এদিকে 1 আর 1 যদি যোগ করি তবে কত হবে, 2 হবে। আর এটা ইকুয়াল টু আমাদের 2 বলা আছে। তাহলে এখানে a এর ভ্যালু কত পেয়ে গেলাম, a এর ভ্যালু পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটার ভ্যালু বের করতে হবে, সরি এ। তাহলে সাইন স্কোয়ার এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, প্লাস হচ্ছে কি এদিকে হচ্ছে কোসেক স্কোয়ার এই এর ভ্যালু কত, 45 ডিগ্রি। ঠিক আছে, এবার এখানে সাইন স্কোয়ার 45 ডিগ্রির ভ্যালু কত, 1/√2। ঠিক আছে, তাহলে 1/√2 তার স্কোয়ার, প্লাস এদিকে কত, এদিকে কোসেক স্কোয়ার 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত, √2 তার হচ্ছে স্কোয়ার, মানে কোসেক 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে √2, আর এখানে স্কোয়ার আছে। তাহলে এদিকে 1-এর স্কোয়ার 1 হবে, তাহলে এদিকে প্রথমে 1-এর স্কোয়ার 1, তলায় √2 আর স্কোয়ার কেটে যাবে, অর্থাৎ 2, প্লাস এদিকে √2 আর স্কোয়ার কেটে যাবে 2। তাহলে এখানে 2 প্লাসে আসে, মানে সেটা কি 2 পূর্ণ 1/2, এটাকে এইভাবে লিখতে পারি। প্লাস এই বরাবর যখন প্লাসে থাকে, আর এখানে পূর্ণ কথা একই, যেমন 2 দুগুণে 4 একে 5/2, আর এদিকেও দেখো 2 দুগুণে 4 একে 5/2। তাহলে অপশান ডি কারেক্ট অ্যান্সার। a অনুপাত b সমান 3:4, b অনুপাত c 12:17, তবে a b c এর ভ্যালু কত। তাহলে a অনুপাত b সেটা কত বলা আছে, 3:4 বলা আছে, আর b অনুপাত c সেটা বলা আছে কত, 12:17 বলা আছে। প্রথমের সাথে প্রথম গুণ করলে কি পাই, আমরা প্রথমেরটা পাই। তাহলে এখানে 3-এর সাথে 12 গুণ করলে আমরা কি পাবো, 36 পাবো, সেটা পেয়ে যাব প্রথমেরটা। কোনাকুনি গুণ করলে মাঝেরটা পেয়ে যাব। আর এদিকে 4 দিয়ে প্রতিটা কাটবে, তাহলে এটা পুরোপুরি আমরা গুণ করব না, তাহলে 4×17 এটাকে লিখে রাখছি। ঠিক আছে, 4×17, কারণ 4 দিয়ে পুরোটা কাটা যাবে। 4×9 36, 4×12 48, আর এদিকে একটা 4 কেটে দাও, তাহলে এদিকে হচ্ছে 17। 9:12:17, এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর প্রথম ক্লাসে সেট নম্বর 1-এও এরকম আরেকটা দেখিয়ে দিয়েছিলাম, যে এইভাবে লিখবে যে a অনুপাত b অনুপাত c।
ঠিক আছে। তাহলে এ প্রথমে কত বলা আছে, এ অনুপাত বি বলা আছে 3:4 বলা আছে, আর বি অনুপাত সি বলা আছে, তাহলে তার নিচে লিখবো অর্থাৎ 12:17 এখানে লিখবো 12:17। যার পাশে যেটা আছে 4-এর পাশে ফাঁকা আছে তাহলে এখানে 4 লিখবো, এখানে যেটা ফাঁকা আছে সেটা 12-র আগে ফাঁকা আছে তাহলে এখানে আমরা 12 লিখবো। তাহলে এখানে এই 3×36, এদিকে 4×48, আর এদিকে হচ্ছে 4×17। ঠিক আছে, এখানে আমি গুণটা ভুল করলাম, এখানে কি হবে, এখানে এই 48×4×17 অনুপাত হবে। এবার এখানে এই 4 দিয়ে কাটো, 4×9=36, 4×12=48, আর এদিকে হচ্ছে 17, 9:12:17, একই অ্যান্সার হবে। রহিমের টাকার 1/6 অংশ অসীমের টাকা 2/3 অংশের সমান। যদি তারা মোট 750 টাকা পায় তবে তাদের টাকার অন্তর কত? তাহলে এখানে রহিমের আর অসীমের টাকার ইফিসিয়েন্সিটা বের করব। তাহলে রহিমের টাকার 1/6 অংশ, তাহলে রহিমের সাথে 1/6 গুণ করব। এটা সমান বলা আছে যে রহিমের টাকার 1/6 অংশ সমান অসীমের টাকার 2/3 অংশের সমান, মানে কি এখানে সমান যেহেতু বলা আছে সমান লিখব। একটা অসীমের টাকার হচ্ছে 2/3 অংশের সমান, তাহলে এখানে 2/3। নিচের সামনাসামনি কাটাকুটি যায়, তাহলে 3×2=6, তাহলে এখানে আর ইকুয়াল টু কত হবে, কোনাকুনি গুণ, তাহলে 2×4 অসীম। তাহলে এখানে আর বাই এ এটা ইকুয়াল টু কত হবে, তাহলে এ এর ভ্যালু কত হবে, এ এর সাথে 4 গুণ হয়ে আছে, তাহলে 4 ওপরে নিচে হবে 1। তাহলে এখানে রহিমের টাকার ইফিসিয়েন্সি হচ্ছে 4 ইউনিট, আর এ অর্থাৎ অসীমের টাকার ইফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট। মোট কত টাকা, এখানে 750 টাকা, আর এখানে আমরা মোট কত পেলাম, 4 আর 1 হচ্ছে 5 ইউনিট টাকা। টোটাল হচ্ছে 5 ইউনিট টাকা, কিন্তু এখানে বলা আছে 750 টাকা। তাহলে এটার ভ্যালুই হচ্ছে কত, এটার ভ্যালুই হচ্ছে 750। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 5×15=75, অর্থাৎ 150। 1 ইউনিটের ভ্যালু যদি 150 হয় তাহলে তাদের টাকার অন্তর কত? তাহলে তাদের টাকার অন্তর 4 আর 1-এর অন্তর হচ্ছে 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 3 ইউনিটের ভ্যালু হবে 3×15=45, অর্থাৎ 450। এটাই হয়ে যাবে তাদের টাকার অন্তর। কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 মিটার থেকে কমিয়ে 6 মিটার এবং প্রস্থ 6 মিটার থেকে কমিয়ে 4 মিটার করলে নতুন ও পুরনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এখানে প্রথমে 8 মিটার দৈর্ঘ্য ছিল, অর্থাৎ লেন্থ ছিল কত, 8 মিটার ছিল। 8 মিটার থেকে কমিয়ে সেটা করা হলো 6 মিটার করা হলো। ঠিক আছে, 8 মিটার থেকে কমিয়ে 6 মিটার করা হলো, এটা দৈর্ঘ্য। আর প্রস্থটা কি করা হলো, প্রস্থটা ছিল 6 মিটার থেকে কমিয়ে সেটাকে 4 মিটারে করা হলো। তাহলে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলের ফর্মুলা আগে ছিল এটা, এবার 8 মিটার ছিল আগে, কমিয়ে 6 মিটার করা হলো, এটা হচ্ছে নতুন, ঠিক আছে, নিউ। এবার 8 মিটার ছিল 6 মিটার হলো, আর এটা 6 মিটার ছিল 4 মিটার হলো। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, এটা লেন্থ আর এটা ব্রেথ, ঠিক আছে, প্রস্থ। তাহলে এখানে 6×8 = 48 হবে, আগে ক্ষেত্রফল ছিল 48 বর্গমিটার, এখন হবে 4×6 = 24 বর্গমিটার। ঠিক আছে, তাহলে এখানে বলা আছে নতুন আর পুরনো, তাহলে নতুনটাকে আগে লিখতে হবে। তাহলে এখানে 24 অনুপাত কত, 24:48, 24:48। তাহলে 1:24=48, 24 দিয়ে কাটা দিলে হবে 1:2। কোনো চতুর্ভুজের 4টি কোণের মান থিটা ডিগ্রি, 2 থিটা ডিগ্রি, 3 থিটা ডিগ্রি এবং 4 থিটা ডিগ্রি, এগুলো শূন্য নয় কিন্তু। চতুর্ভুজটির ক্ষুদ্রতম কোণ কত? একটা চতুর্ভুজের, এই যে এটা যদি আমাদের চতুর্ভুজ হয়, চতুর্ভুজের 4টা কোণের মান, একটা কোণের মান দেখো, এগুলো কিন্তু 90 ডিগ্রির কোণ। তাহলে 4টা কোণের মান হবে কত, 4×9=36, 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই থিতাগুলোকে যোগ করে টোটাল 4টা কোণের মান একটা থিটা ডিগ্রি, 2 থিটা ডিগ্রি এইভাবে বলা আছে। তাহলে এই 4টা কোণের যোগ করলে, 4টা কোণ যোগ করলে আমরা কত ডিগ্রি পাবো, 360 ডিগ্রি। তাহলে এখানে এটাকে যোগ করি, তাহলে এখানে একবারে আমি যোগ করছি থিটা ডিগ্রি, আর এখানে 2 থিটা ডিগ্রি কত হলো, 3 থিটা ডিগ্রি, আর এদিকে 3 থিটা ডিগ্রি 6 থিটা ডিগ্রি, আর এদিকে 4 থিটা ডিগ্রি, মানে হচ্ছে 10 থিটা ডিগ্রি। টোটাল পেয়ে গেলাম আমরা 4টা কোণকে যোগ করে মান পেয়ে গেলাম 10 থিটা ডিগ্রি। কিন্তু এখানে 4টা কোণের মান কত হয়, যোগফল হবে 360 ডিগ্রি। তাহলে এখানে এই ডিগ্রি কাটা দাও, তাহলে এই 10-এর একটা 0 কাটা গেল, তাহলে থিতার ভ্যালু কত পেলাম, 36 পেলাম।
ঠিক আছে, থিতার ভ্যালু 36। এবার এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে চতুর্ভুজটির ক্ষুদ্রতম কোণটির মান, ক্ষুদ্রতম মানে শুধু থিতা ডিগ্রি, তাহলে থিতা ডিগ্রির ভ্যালু হচ্ছে 36 ডিগ্রি। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে থিতা ডিগ্রি আর থিতার মান পেলাম 36, তাহলে 36 ডিগ্রি হবে সঠিক অ্যান্সার। এখানে যদি বলতো বৃহত্তম মান, তাহলে এখানে 4 থিতা ডিগ্রি করতাম, 4 ইন্টু থিতার ভ্যালু কত পেতাম 36, এটাকে গুণ করে যেটা হতো এই ডিগ্রি বসিয়ে দিতাম, সেটা হতো বৃহত্তম কোণ। এরপর নেক্সট কোশ্চেন, যদি কোনো ব্যক্তি 375 টাকায় কোনো জিনিস বিক্রয় করে ক্রয় মূল্যের 1/4 সমান লাভ করেন, তবে ক্রয় মূল্য কত টাকা? এবার এই অংশ থেকে এই মানে আমি অনেকবার করিয়েছি যে ক্রয় মূল্যের যেটাকে যার সাথে র থাকবে সেটাকে 1 ধরবো, কিন্তু এখানে আমি আর ওইটা করাবো না, এখানে জাস্ট একবার বুঝিয়ে দেবো। এখানে কি কি বলা আছে দেখো, ক্রয় মূল্যের বলা আছে আর একটা বলা আছে লাভ হবে। ঠিক আছে, আর এখানে কিছু বলা নেই। এই 375 টাকায় বিক্রি করছে, এটা কিন্তু আলাদা পার্ট। এখানে হচ্ছে ক্রয় মূল্যের 1/4 লাভ করেন, মানে এইটা থেকে তুমি ক্রয় মূল্য পাবে আর লাভ পাবে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য সবসময় লাভের থেকে সবসময় বড় হয়, এটা মাথায় রাখবে। লাভের থেকে সবসময় বড় হয় মানে কীরকম, যে তুমি যদি 50 টাকায় কোনো একটা জিনিস কিনো, তুমি কোনো দিনই 60 টাকা প্রফিট করতে পারবে না, সেখানে তোমাকে 40 টাকা প্রফিট করতে হবে, 30 টাকা প্রফিট করতে হবে। আর এখানে যদি তুমি 60 টাকা প্রফিট করে নাও, এটা তোমার মানে অনেকটাই তুমি বেইমানির মাধ্যমে লাভ করবে, যেটা এই বইয়ে খুব কনসেপ্ট এরকম কম খুব ইউজ করা হয়ে থাকে, যে প্রফিটটা সবসময় অনেকটা বড় হয় ক্রয় মূল্যের থেকে, এরকম হয় না। তাহলে এখানে আর ক্রয় মূল্য সবসময় নিচে হয়, এটাও জানো। তাহলে এখানে নিচেরটা কি হবে, নিচেরটা হবে 4 ক্রয় মূল্য, 1 টাকা হবে লাভ। ঠিক আছে, এবার বিক্রয় মূল্য কত হবে, কিনেছো 4 টাকায়, 1 টাকা লাভ করেছো, মানে তুমি নিশ্চয়ই 5 টাকায় বিক্রি করেছো। এতদূর বুঝতে পেরেছো? তাহলে ক্রয় মূল্যের আর লাভ বলা আছে, আর সবসময় এই নিচেরটা হবে ক্রয় মূল্য, 1 টাকা হবে লাভ। এবার এখানে এবার বিক্রয় মূল্য কত পেলাম, 5 ইউনিট পেলাম, কিন্তু এখানে বলা আছে 375, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত, 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 375, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে 5 7 35, 5 5 25, তাহলে 1 ইউনিটের ভ্যালু 75। তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য কত টাকা, তাহলে ক্রয় মূল্য 4 ইউনিট ধরেছি, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 75 গণিত হচ্ছে কত, 75 গণিত হচ্ছে 4, 75 দুগুণে 150 অর্থাৎ 300, তাহলে 300 টাকা হয়ে যাবে কি ক্রয় মূল্য। কোশ্চেন 35, এ বি স্কোয়ার সি আর এ স্কোয়ার বি এর তৃতীয় অনুপাতি কত? তাহলে যেটা বের করবে সেটাকে আমরা এক্স ধরবো, এখানে আমরা কোনো ফর্মুলা ইউজ করবো না। চতুর্থ বললে চতুর্থটাকে এক্স, তৃতীয় বললে তৃতীয় অনুপাতিটাকে আমরা এক্স ধরবো, এক্স ধরলাম। তাহলে এবার এই 3টে সংখ্যা থেকে আমাদের তৃতীয় অনুপাতটা বের করতে হবে। তাহলে তৃতীয় অনুপাতের আমরা কি জানি, এ বি এর স্কোয়ার সি অনুপাত, তারপর এই সেকেন্ডটা আছে এ এর স্কোয়ার বি সমান, আমাদের এই 4টা এসে আনতে হবে। সমানুপাত কি আছে, এ এর স্কোয়ার বি অনুপাত হচ্ছে এক্স, এরকম করে আমরা তৃতীয় সমানুপাতিটা বের করি। তাহলে অনুপাতটাকে এবার তলায় লিখবো, ওই অনুপাত মানে ভাগ হিসেবে লিখবো যে এ বি এর স্কোয়ার, তলায় হচ্ছে সি, এদিকে তলায় হচ্ছে কি এ এর স্কোয়ার বি, এটা ইকুয়াল টু কত, ওপরে এ এর স্কোয়ার বি, তলায় হচ্ছে কত এক্স হবে, মানে এক্সের ভ্যালুটা আমরা বের করব। এবার কাটাকুটিটা দেখো, কাটাকুটিটা প্রথমে ওপরে একটা এ আছে, এখানে কি আছে এ টু দি পাওয়ার স্কোয়ার আছে, মানে কি এ এর স্কোয়ার আছে, মানে কি এ দুটো আছে। তাহলে ওপরের একটা এ আর নিচের দুটো এ কেটে নিচে একটা এ পড়ে থাকবে, নিচের বি আর ওপরের বি এর স্কোয়ার কেটে ওপরে একটা বি পড়ে থাকবে। ঠিক আছে, এবার এদিকে এই বি কাটাকুটি যায়, সমানের সামনাসামনি কাটাকুটি যায়, তাহলে আমাদের কি কি পড়ে আছে, এক্সের সাথে সি গুণ করলে কত হবে, সি এক্স হবে, এটা ইকুয়াল টু কত, এদিকে এ এর স্কোয়ার পড়ে আছে আর এদিকে এ পড়ে আছে, কোনাকুনি গুণ করলে কি হবে, এ কিউব পড়ে থাকবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে ওপরে এ কিউব পড়ে থাকবে, আর এই সিটা গুণ হয়ে আছে সমানের এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এ কিউব তলায় হচ্ছে সি।
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে 24, 32 এবং 54 দ্বারা বিভাজ্য হবে? তাহলে এখানে 24, 32, 36 আর 54 আমরা লসাগু বের করব। প্রথমে 2 দিয়ে 12 দুগুণে 24, 2 দিয়ে হচ্ছে 16 দুগুণে 32, 2 দিয়ে 18 দুগুণে 54, 18 দুগুণে 36, 27 দুগুণে 54, 2 দিয়ে আবার যাবে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 9 দুগুণে 18 আর এদিকে হচ্ছে 27, আর এদিকে 3 দিয়ে যাবে 3 দুগুণে 6, 8, 3 তিরিক্ষে 9 আর 3 9 27, আবার 3 দিয়ে যাবে, এদিকে হবে 2 নামবে, 8 নামবে, এদিকে 3 নেমে তো 1 হবে আর এদিকে হবে 3 তিরিক্ষে 9, আবার 2 দিয়ে এটা পাঠাও, এদিকে 2 নেমে তো 1 হবে, এদিকে 4 দুগুণে 8, এদিকে 3 নামবে। তাহলে এখানে গুণ করো, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হলো। 8-এর সাথে কি করব, 3 তিরিক্ষে 9, 3 9 27 আর এদিকে হচ্ছে 4 8 32। তাহলে এখানে এই 8-এর সাথে 4 গুণ করলাম 32 হলো আর এদিকে 27 হলো। এটাকে গুণ করলে কত হবে, 7 দুগুণে 14, 3 7 21, 1 22, 2 দুগুণে 4, 4 22 আর 4 26, হাতে থাকলো 2, 3 দুগুণে 6, 2 আর 864। এই যে ভাগ করে পেলাম কত, 864। এখানে যে 5 যোগ করতে হবে বলা আছে, মানে যোগ করার পরে যেন ভাগ যায়। তাহলে এখানে আমরা যে সংখ্যাটা পেয়ে গেলাম 864, এই সংখ্যাটা কি হলো, এই সংখ্যাটা পুরোপুরি কিন্তু ভাগ চলে যাবে 24 দ্বারা, 32 দ্বারা, 36 দ্বারা, 54 দ্বারা, কিন্তু আমাদের 5 যোগ করার পরে ভাগ যেতে হবে। তাহলে এখানে আমরা কি করব, এই 5টাকে মাইনাস করব। তাহলে এদিকে কত হচ্ছে, 859 হচ্ছে, ঠিক আছে, এদিকে 859 হচ্ছে, এটাই সঠিক অ্যান্সার যে এই 859। এবার লজিকটা এরকম হবে যে এখানে 859 পেলাম, এর সাথে এবার 5 যোগ করব, 5 যোগ করলে কত হবে, 864 হবে। এই 864 তখন 24, 32, 36, 54 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে। তাহলে এখানে 859 হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোনো সংখ্যার 3/8-এর সঙ্গে 7/8 অংশের অন্তর, মানে এখানে এরকম করা হতো যে কোনো সংখ্যার 3/8-এর সঙ্গে ওই সংখ্যার 7/8 অংশের অন্তর 28 হলে সংখ্যাটি দ্বিগুণ করলে কত হবে, মানে ওই সংখ্যাটি দ্বিগুণ করলে কত হবে। তাহলে এখানে একটু মিস্টেক আছে যে ওই সংখ্যারই 7/8 অংশ। তাহলে প্রথমে সংখ্যাটা কত সেটা আমরা বের করি, সংখ্যাটা ধরলাম এক্স। এবার এক্সের 3/8 অংশ মানে কত, 3x বাই হচ্ছে 8। এক্সের 3/8 অংশ মানে হচ্ছে কত, 3x তলায় হচ্ছে 8, মানে এই এক্সের সাথে গুণ করলে এটাও হবে। এবার ওই সংখ্যারই আবার 7/8 অংশর পার্থক্য অর্থাৎ অন্তর বলা আছে, মানে কি, তাহলে এদিকে হচ্ছে কত, 7x, তাহলে এদিকে হচ্ছে কত, 7x তলায় হচ্ছে 8, তাহলে ওই 7x তলায় হচ্ছে কত, 8। এবার এদের অন্তর বলা আছে, তাহলে এখানে প্রথমে একটু বড় রাখতে হবে, যেহেতু নিচে যেহেতু আমাদের সমান আছে, তাহলে প্রথমে বড় রাখতে হবে, অর্থাৎ 7x তলায় 8 আর এটাকে আমরা 3x তলায় 8, এটাকে আমরা শেষে লিখলাম। এদের পার্থক্য কত বলা আছে, 28 বলা আছে, ঠিক আছে। তাহলে 8 হয়ে যাবে লসাগু, ওপরে কত, 7x পড়ে থাকবে আর ওইদিকে 3x পড়ে থাকবে, তাহলে 7x থেকে 3x মাইনাস করলে 4x হবে, এটা ইকুয়াল টু হবে 28। 4 দিয়ে কাটা দাও, 4 7 28, তাহলে x ইকুয়াল টু কত হবে, 7 8 56 হবে। সংখ্যাটা পেয়ে গেলাম কত, 56। এবার বলা আছে ওই সংখ্যার দ্বিগুণ কত হবে, তাহলে 56-র দ্বিগুণ, তাহলে 56-র দ্বিগুণ কত হবে, তাহলে এদিকে হবে 112, ঠিক আছে, 112 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 3060 টাকা 1/6 অনুপাত 1/4 অনুপাত 1/3 অনুপাতে ভাগ করে দিলে দ্বিতীয় অংশ কত টাকা পাবে। তাহলে প্রথমে 1/6, 1/4 এগুলো অংশতে আছে, এটাকে আমাদের পূর্ণ সংখ্যাতে আনতে হবে। পূর্ণ সংখ্যাতে কি করে আনবো, 6 4 3 যেগুলো হর আছে, এই হরের আমাদের লসাগু বের করতে হবে। লসাগু কত হবে, 12, 12 6 দ্বারাও ভাগ যাবে, 4 দ্বারাও, 3 দ্বারাও। তাহলে প্রতিটার সাথে কি করব, 12 গুণ করব। তাহলে লসাগু কত পেলাম, 12 পেলাম। তাহলে এখানে প্রতিটার সাথে কি করব, 12 করে গুণ করব। তাহলে 12 করে লসাগু অর্থাৎ যদি গুণ করে দিই তবে আমরা সংখ্যাটা মানে পূর্ণ সংখ্যা পেয়ে যাব। দেখো 6 দুগুণে 12, 4 3 12 আর এদিকে 3 4 12, ঠিক আছে, এটা দিয়ে 3, এটা দিয়ে কেটে 4, তাহলে 2:3:4 পেলাম। টোটাল হচ্ছে কত, 4 3 7 আর 2 হচ্ছে টোটাল হচ্ছে 9 ইউনিট টাকা। এখানে পেলাম 9 ইউনিট টাকা টোটাল, কিন্তু এখানে বলা আছে 3060, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত, 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 3060।
তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 3 9 27, 3 4 9 36 অর্থাৎ 340। তাহলে এখানে বলা আছে দ্বিতীয় অংশ কত টাকা পাবে, তাহলে দ্বিতীয় অংশ হচ্ছে 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 340 গণিত হচ্ছে কত? গণিত হচ্ছে 3। তাহলে এদিকে হচ্ছে 0 3 4 12 2 হাতে থাকলো 1, যেখানে 9 1 10, তাহলে দ্বিতীয় অংশ পাবে হচ্ছে 1020 টাকা, অপশন যেটা ডিতে আছে। দেবায়ন একটি কাজ 8 দিনে করে, দেবায়ন ও নরেন একত্রে ওই কাজটা 6 দিনে করে, তাহলে নরেন ওই কাজটা একা কত দিনে করবে? তাহলে দেবায়ন কাজটা কত দিনে করছে? দেবায়ন কাজটা 8 দিনে করছে। এবার দেবায়নের সাথে যখন নরেন থাকছে তখন কাজটা কত দিনে করছে? সেটা হচ্ছে 6 দিনে করছে। 8 আর 6 এর লসাগু বের করলে আমরা টোটাল কাজ পেয়ে যাব, তাহলে 24 ইউনিট এটা হচ্ছে টোটাল কাজ। তাহলে দেবায়নের ইফিসিয়েন্সি কত হবে? 24কে 8 দিয়ে ভাগ করা অর্থাৎ 3 8 24, আর এদিকে 4 6 24। দেবায়ন আর নরেন মিলে 4 ইউনিট কাজ করছে, কিন্তু দেবায়ন একাই 3 ইউনিট কাজ করে নিচ্ছে, তাহলে নরেন নিশ্চয়ই 1 ইউনিট কাজ করবে, তবে এই দুটোকে যোগ করে কত পাবো? আমরা 4 পাবো। তাহলে নরেনের ইফিসিয়েন্সি পেয়ে গেলাম কত? 1 ইউনিট করে। এবার বলা আছে নরেন ওই কাজটা একা কত দিনে শেষ করবে, তাহলে নরেন এই 24 ইউনিটের কাজটা 1 ইউনিট করে কত দিন সময় লাগাবে? তাহলে 24 দিন কিন্তু সময় লাগাবে। যদি 8টি বেল্টের দাম 1220 টাকা হয় তাহলে 1.5 ডজন বেল্টের দাম কত হবে? তাহলে এখানে 8 ডজন 8টি বেলের দাম হচ্ছে কত টাকা? 8টি বেলের দাম হচ্ছে 1220 টাকা, ঠিক আছে। তাহলে একটা বেলের দাম কত টাকা হবে? তাহলে 1220 তলায় হচ্ছে 8, এটা হচ্ছে একটা বেলের দাম। তাহলে এখানে এই 1.5 ডজন, 1 ডজন সমান 12টা, আর ওইদিকে হচ্ছে হাফ ডজন মানে কটা? 6টা। তাহলে 1.5 ডজন মানে হচ্ছে এই 1.5 ডজন 1/2 মানে হচ্ছে কতটা? 18টা বেল্ট। তাহলে একটা বেল্টের দাম হচ্ছে 1220, তাহলে 18টা বেল্টের দাম কত হবে? তাহলে এদিকে কত হবে? 1220 তলায় হচ্ছে কত? 8 গণিত কত? গণিত হচ্ছে 18, ঠিক আছে। এটা হচ্ছে 18টা বেল্টের দাম। কাটাকুটি করলেই অ্যান্সার চলে আসবে। 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটো, 3 4 12, 0 4 5 20। তাহলে এদিকে 2 দিয়ে এটা কাটো, 9 দুগুণে 18, তাহলে এই 5-এর সাথে 9 গুণ করলে কত হবে? 45, 5 9 45, আর এদিকে 3 9 27, তাহলে 2745 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 2745। একটি সংখ্যা অপরটির থেকে 155 বেশি, তাদের যোগফল 547 হলে বৃহত্তম সংখ্যাটি কত? একটি বেশি বা কম বলা থাকুক মানে এটা আমাদের পার্থক্য বলা আছে, এটা আমরা জানি। তাহলে দুটি সংখ্যা, একটাকে এক্স ধরলাম একটাকে ওয়াই ধরলাম, তাহলে এদের পার্থক্য কত বলা আছে? 155 বলা আছে। আর এদের যোগফল, তাদের যোগফল বলা আছে কত? এক্স প্লাস ওয়াই, এটা ইকুয়াল টু বলা আছে 547 বলা আছে, ঠিক আছে। এখান থেকে এবার আমরা এটাকে কাটাকুটি করতে পারি, প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস তো কাটাই যাবে। তাহলে এদিকে হচ্ছে 2x, এটা ইকুয়াল টু কত? 5 আর 7 হচ্ছে 12, 2 4 5 9 10, হাতে থাকলো 1, 5 আর 9 10, 5 6 7, 702। তাহলে 2 দিয়ে কাটো, 2 দিয়ে হচ্ছে 3 35 দুগুণে 70, 351, এটা একটা সংখ্যা পেলাম। আর একটা সংখ্যা কি, এটার আমি শর্ট ট্রিক্স বলছি, পরীক্ষা হলে এত কিছু করব না। তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্সের ভ্যালু কত পেলাম? 351, তাহলে এক্সের জায়গায় আমরা 351 লিখলাম, কিংবা এখানে এটাকে এটা করতে পারো যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 547, তাহলে এক্সের জায়গায় কত লিখবো? এক্সের জায়গায় 351 লিখলাম, প্লাস হচ্ছে কি? প্লাস হচ্ছে ওয়াই, এটা ইকুয়াল টু 547, প্লাসটা এদিকে মাইনাস হয়ে যাবে 351, তাহলে এদিকে হচ্ছে কত? 6 9 5 14, হাতে থাকলো 1 3 1 4, 196। তাহলে একটা সংখ্যা পেয়ে গেলাম 351, আর একটা সংখ্যা পেয়ে গেলাম 196। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা? 351, অপশান সি। এবার এরকম যখন সংখ্যা বলবে, এই মানে একটা পার্থক্য বলা আছে আর একটা যোগ বলা আছে, ঠিক আছে। এবার বৃহত্তম বের করতে গেলে কি করব? ডাইরেক্ট 547-এর সাথে মানে এই যেটা যোগফল আর বিয়োগফলের পার্থক্য যেটা থাকবে সেটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। ক্ষুদ্রতম সংখ্যা বের করতে গেলে কি করব? এই 547-এর সাথে 155 মাইনাস করে 2 দিয়ে ভাগ করলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব। এরকম যখন সংখ্যা মানে
মানে অঙ্ক পাবে যে এক্স মাইনাস ওয়াই মানে একটা পার্থক্য দেওয়া থাকবে আর একটা যোগফল দেওয়া থাকবে, এত কিছু করবে না, ওই যেটা পার্থক্য আর যোগফল যেটা দেওয়া থাকবে ওই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তোমরা একটা সংখ্যা পেয়ে যাবে, সেটা হবে বৃহত্তম। যোগ করলে বৃহত্তম আর বিয়োগ করলে ক্ষুদ্রতম। ঠিক আছে, তাহলে এইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 351 হবে সঠিক অ্যান্সার। কোনো গ্রন্থাগারে 60% ইংরেজি বই আছে, অবশিষ্টের 30% হিন্দি বই আছে, অবশিষ্ট আছে অন্যান্য ভাষার বই। যদি মোট বইয়ের সংখ্যা এতটা হয় 14,200, তবে ওই গ্রন্থাগারে হিন্দি বইয়ের সংখ্যা কত? তাহলে টোটাল বই হচ্ছে 14,200। ঠিক আছে, এখানে টোটাল বই বলাই আছে। এবার বলা আছে 60% ইংরেজি বই আছে। 60% যদি ইংরেজি বই হয় অবশিষ্টের, তাহলে 60% যদি ইংলিশ বই হয় তাহলে তার কাছে বাকি আছে কত? অবশিষ্টের অর্থাৎ 40%। এই 60%এরই অবশিষ্ট এখানে বলা আছে, তাহলে 40%, 40/100। এইটার 30% হিন্দি বই আছে, তাহলে এটার 30% হিন্দি বই আছে। এখানে অন্যান্য ভাষার বই চাইনি, সেটা আমরা আর বের করব না। এদিকে 2 শূন্য 2 শূন্য কাটা গেল, এদিকে 2 শূন্য, এই 2 শূন্য কাটা গেল। তাহলে 3 4 12, 12-র সাথে 142 গুণ করলে কত হবে? 12, 12 দুগুণে 24। এককের ঘরের অঙ্কটা দেখো 4 এলো, এখানে শূন্য আছে, এটাও শূন্য, এখানেও শূন্য, এটা হবে 4। তাহলে 1704 এটাকে কাটাকুটি করে অ্যান্সার হয়ে যাবে। তাহলে অপশান ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। মানে এই 3 4 12, এই 12-র সাথে এটাকে গুণ করে দিলে কত পেয়ে যাবে? 1704। যদি কোনো নির্দিষ্ট টাকা 10 বছরে দ্বিগুণ হয় তাহলে সুদের হার কত হবে? তাহলে এখানে কোনো চক্রবৃদ্ধি সুদ বলা নেই, মানে এটা আমাদের সরল সুদ বের করতে হবে। তাহলে এখানে কি বলা আছে? কোনো নির্দিষ্ট টাকা মানে প্রিন্সিপ্যালটা সেটা কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে, মানে আমাদের 2p হয়ে যাচ্ছে। এবার প্রিন্সিপ্যালের সাথে যখন সুদ হবে তারপরে তাহলেই তো সে দ্বিগুণ হবে, সুদ আসলের সাথে সুদ যুক্ত হবে তখনই তো সে দ্বিগুণ হবে। তাহলে এটা হলো আমাদের সুদ আসল। ঠিক আছে, এবার সুদের হারটা বের করো। তাহলে রেট ইকুয়াল টু কি? রেট ইকুয়াল টু 100 গণিত ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত হবে? এই সুদ আসল থেকে আসল মাইনাস করলে ইন্টারেস্ট পড়ে থাকবে, তাহলে 2p থেকে p মাইনাস করলে একটা p পড়ে থাকবে। নিচে কি হবে? নিচে হবে কি? নিচে হচ্ছে আসল ইন্টু টাইম। তাহলে আসল কত আছে? আসলটাকে p ধরেছি আর টাইম বলা আছে 10 বছর। তাহলে এই p তো কাটা যাবে, 0 0 কেটে দাও। তাহলে রেট হলো কত? রেট হলো 10% রেট। ঘন্টায় 72 কিলোমিটার বেগে ধাবমান কোনো ট্রেন একটি পোস্টকে অতিক্রম করে 6 সেকেন্ডে। ওই ট্রেনের দৈর্ঘ্য কত? কোনো একটা ট্রেন যখন কোনো একটা পোস্টকে অতিক্রম করবে কিংবা কোনো একটা মানুষকে অতিক্রম করবে তখন সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে সরাসরি ডিস্ট্যান্স বের করে নাও, অর্থাৎ ডিস্ট্যান্স ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম। তাহলে এখানে 72 কিলোমিটার আছে, সেটাকে মিটার প্রতি সেকেন্ডে আনো, উত্তর মিটারে চেয়েছে, মানে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে ডিস্ট্যান্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, টাইম বলা আছে 6 সেকেন্ড। 4 18 72, তাহলে 4 5 20, 20 ইন্টু 60 অর্থাৎ 120। তাহলে 120 মিটার হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য। একটি ত্রিভুজের দুটি কোণের যোগফল 116 ডিগ্রি, এদের পার্থক্য 24 ডিগ্রি হলে ত্রিভুজের তৃতীয় কোণের মান কত হবে? তাহলে এখানে এই ত্রিভুজের 3টি কোণের মান কত আমরা জানি? ত্রিভুজের 3টি কোণের মান আমরা 180 ডিগ্রি জানি। 3টি কোণের মানের যে যোগফল, মানে এক একটা কত? এক একটা 60 ডিগ্রি করে। তাহলে 60 ডিগ্রি করে 3টে কোণের মানের যোগফল কত হবে? 3 6 18 অর্থাৎ 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয় তাহলে দুটো কোণের যোগফল বলাই আছে 116। দুটো কোণকে যোগ করে 116 বলাই আছে। তাহলে আর একটা কোণ কত হবে? তাহলে 180 ডিগ্রি থেকে এই 116 মাইনাস করলে আর একটা কোণ পেয়ে যাব। তাহলে এদিকে হচ্ছে কত? 64 ডিগ্রি। তাহলে এখানে যে তৃতীয় কোণের মান, দুটো কোণের মানের যোগফল 116 ডিগ্রি বলাই আছে, তাহলে ত্রিভুজের তৃতীয় কোণের মান কত হবে? 64 ডিগ্রি হবে। অপশন এ কারেক্ট অ্যান্সার। আর এটার যদি একদম বেসিক অঙ্ক করতে চাও তাহলে এটা এইভাবে করতে হবে। প্রথমে দুটি কোণের যোগফল বলা আছে আর পার্থক্য বলা আছে, তাহলে দুটি কোণ আগে বের করতে হবে। তাহলে একটা কোণ ধরলাম এক্স আর একটা কোণ ধরলাম ওয়াই, এদের যোগফল বলা আছে 116 ডিগ্রি, আর এদের পার্থক্য অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এটা ইকুয়াল টু কত বলা আছে? 24 ডিগ্রি বলা আছে। তাহলে এখানে দুটো কোণ পাবো। তাহলে দুটো কোণ কী করে বের করব? তাহলে একটাকে যোগ করে, মানে বৃহত্তম কোণটা পাবো এখানে যোগ করে, ক্ষুদ্রতম কোণটা পাবো কি? 116 থেকে 24 মাইনাস করে তার সাথে 2 দিয়ে ভাগ করলে আমরা ক্ষুদ্রতম কোণটা পেয়ে যাব। এর আগের অঙ্কটা আমরা করলাম এরকম। ঠিক আছে,
তো এখানে এটাকে যোগ করলে কত হবে, এদিকে হচ্ছে 30 40 140, তলায় হচ্ছে 2, আর এটাকে মাইনাস করলে কত হবে 40, এদিকে মাইনাস করলে কত হবে 2 9 2 11 অর্থাৎ 92, এটা বাই হচ্ছে 2। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে কত হবে 70, আর এদিকে আর একটা কত হবে 4 দুগুণে 8 আর 6 দুগুণে 12 46। তাহলে একটা সংখ্যা পেয়ে গেলাম 70 আর একটা সংখ্যা পেয়ে গেলাম 46 ডিগ্রি। তাহলে একটা কোণ পেয়ে গেলাম 70 ডিগ্রি, একটা কোণ পেয়ে গেলাম 46 ডিগ্রি। তাহলে এই দুটোকে দেখো যোগ করো, এই দুটোকে যোগ করলে সেই 116 ডিগ্রি হবে। মানে এই টোটাল তিনটে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, সেটা থেকে মাইনাস করতে হবে কি এই 70 ডিগ্রি প্লাস হচ্ছে কি 46 ডিগ্রি। তো এই 70 ডিগ্রি আর 46 ডিগ্রি যোগ করলে তো সেই 116 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এখানে 116 মাইনাস করে দিলে কত হবে, সেটা হবে 64 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ত্রিভুজের যে আরেকটা কোণের মান হবে সেটা হবে 64 ডিগ্রি। এক্স প্লাস 1/x ইকুয়াল টু 7 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু কত হবে। তাহলে এখানে এই দুটোকেই আমরা কি করব, এই দুটোকেই আমরা স্কোয়ার করব। এই দুটোকেই যদি স্কোয়ার করি তাহলে কি হবে, তাহলে এটা ফর্মুলা অ্যাপ্লাই করো, a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে a এর স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab, a হচ্ছে x আর b হচ্ছে 1/x প্লাস হচ্ছে b এর স্কোয়ার, তাহলে 1/x তার হচ্ছে হোল স্কোয়ার। এটা ইকুয়াল টু কত, 7 এর স্কোয়ার হচ্ছে 49। এই এক্স তো কাটাই যাবে, তাহলে এইগুলোকে একদিকে করে দিই, তাহলে এক্স এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার তো 1 হবে, আর এক্স এর স্কোয়ার তাহলে 1/x স্কোয়ার। এখানে প্লাস 2 আছে, সমানের দিকে গেলে -2 হবে, তাহলে এদিকে 49 তো আছেই, প্লাস 2 সমানের দিকে গেলে -2 হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু কত হবে, 49 থেকে 2 মাইনাস করলে হবে 47। অপশান সি কারেক্ট অ্যান্সার। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত। চলো দেখা হচ্ছে 3 নম্বর ক্লাসে।